প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আজকে আমরা যে নির্দিষ্ট বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুসফুস বা লাং ক্যান্সার। ফুসফুসের ক্যান্সার কাদের ক্ষেত্রে বেশি হচ্ছে, কোনো কারণ আছে কিনা, কিভাবে শনাক্ত করা যাচ্ছে, কী কী ধরনের উপসর্গ হয় এবং চিকিৎসা দিয়ে আসলে কতখানি আমরা ভালো হতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আজ এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর ইসলাম উদ্দিন চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড অফ অনকোলজি, আসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, মিরপুর। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে, ধন্যবাদ যারা করেছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে। আমার সালাম ও শুভেচ্ছা যারা শুনছেন শ্রোতাদেরকে। জি, আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফুসফুস বা লাং ক্যান্সার। অনেকগুলো কারণ চলে আসার কথা অনেকেই ভাবেন, আমাদের মনে অনেক প্রশ্ন থাকে, কেন হচ্ছে ফুসফুসের ক্যান্সার, কেন বাড়ছে, কিভাবে আসলে আমরা প্রতিরোধ করতে পারবো। একেবারে শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে ফুসফুস বা লাং ক্যান্সার বলতে আমরা কি বুঝি, এ ব্যাপারে যদি বলতেন, আমরা ধীরে ধীরে আসলে আরও অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো। তার আগে শুধু কয়েকটা কথা যোগ করতে চাই যে আমাদের শরীরে যে ফুসফুস আছে আর কি, এটা স্পঞ্জ টাইপ। এটা দুটো, আমাদের ডান সাইডে আছে 3টা লব, বাম সাইডে আছে 2টা লব, মোট 5টা। এটা স্পঞ্জ টাইপ। এখানে এটার ফাংশনটাই হলো যে রেসপিরেটরি, মানে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া আর কি। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। আমি বলছি ভেরি শর্টলি। ফুসফুস ক্যান্সার একটা কি কারণে হয়, কারণগুলো ইজ 90% সিগারেট যে খাচ্ছে, এবং উনি অ্যাক্টিভ, আমার পাশে বসে যে আছে আমি খাচ্ছি, তারও একই ধরনের ক্যান্সার হচ্ছে। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবং যারা এই টোবাকো নিয়ে কাজ করে, বিশেষ করে রংপুর সাইডে, তারা তামাক বুনছে, তামাক নিয়ে আসতেছে ঘরে, তামাক পাতাগুলোর কথা বলছি, আবার শুকোচ্ছে, আবার নিয়ে আসতেছে, বিড়ি বানাচ্ছে। দিস ইজ দ্য সেম এফেক্ট, নো আদার ওয়ে। এগুলা থেকে আমাদের মুক্ত করতেই হবে। তাছাড়া আছে অন্য রিস্ক ফ্যাক্টর, যে আপনার অ্যাসবেস্টাস, নিকেল, ক্রোম, রেডন, এগুলা থেকে আমাদেরও সতর্ক থাকতে হবে। সুতরাং এই যে আমাদের লাস্টে যেটা হয় আর কি, অনেকে বলে যে স্যার আমার তো কিছুই নাই, আমার হলো কেন? অনেক সময় ফ্যামিলি লোক থাকতে পারে, বংশগত ক্রমের ক্যান্সার ছিল, তার এখান থেকে আসতে পারে। সো এই জিনিসগুলোকে আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে, কারণগুলোকে। তারপরে আমরা কি করব? কারণগুলো আপনি যতটুকু বললেন, এখানে একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে ক্যান্সার বলতে অনেকেই যেমন ভাবেন যে একটা টিউমারের মতো হতে হবে, কোনো একখানে একটা টিউমার অথবা একটা শক্ত গ্রোথ, এরকম। ফুসফুসের ক্ষেত্রে আসলে কি টিউমার হয় কি না আগে, অথবা ক্যান্সারাস গ্রোথটা ফুসফুসের ক্ষেত্রে কীরকম হয়, বা ক্যান্সার ফুসফুসে আসলে কি হয়, এটা যদি একটু বলতেন। টিউমার ইজ দ্য 2 টাইপ, 2 ধরনের। একটা ভালো টিউমার, বেনাইন বলি আমরা, আরেকটি হলো খারাপ টিউমার, যেটা ক্যান্সার। ক্যান্সার অ্যাকচুয়ালি ইজ টাইপ অফ সার্কোমা অ্যান্ড কার্সিনোমা। অ্যান্ড আরেকটা আছে লিম্ফোয়েড নোড থেকে ব্লাড ক্যান্সার হতে পারে, লিম্ফোয়েড থেকে আসতে পারে। না, আমি যেটা নিয়ে তারা কাজ করে হেমাটোল অনকোলজিস্টরা, আমি কাজ করি এটাকে আমরা বলি সলিড টিউমার, যে ক্যান্সারটা লিভার এসে আসছে, ফুসফুসে আসছে, অথবা শরীরে যে কোনো জায়গায় আসুক না কেন। তাহলে আমরা কি করব? লাংস ক্যান্সার হলে শনাক্তটা কিভাবে করব? দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু শনাক্ত করার অনেকগুলোই কারণ, অনেকগুলো পদ্ধতি আছে। প্রথম যখন একজন পেশেন্ট আসে আমাদের সামনে, তখন আমরা জিজ্ঞেস করি কী হলো, কীভাবে হলো, কী হচ্ছে। তার মধ্যে ধরেন, আপনার বুকের ব্যথা আছে? আছে। কি বা নাই? আপনার কাশি আছে? বলে আছে। কাশির সাথে রক্ত গেছে কোনো সময়? হ্যাঁ গেছে, বা নাই। এই যে বলতেছে, তখন আমরা ধরে নিতে পারি এটা গোয়িং টু ক্যান্সার। তখন আমরা তাকে কি করি, একটা এক্স রে করতে দিই। এক্স রে করে নিয়ে আসলো, তখন দেখা গেল একটা শ্যাডো আছে। শ্যাডোটা মানে তার ক্যান্সার, বুঝছেন? এটা প্রথম শনাক্ত হলো।
ইজ নট এনাফ। তখন আমরা কি করি যে একটা সিটি স্ক্যান করেন, আদার একটা পেট সিটি স্ক্যান করেন। এটি করা আসার পরে দেখলাম কি ইয়েস সে আসছে, একই জিনিস আসছে। তখন আমরা কি করব? এটার উপর আমরা কিন্তু ক্যান্সারের চিকিৎসা দিতে পারি না। ইজ ম্যান্ডেটরি, আমরা এটাকে বলি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, ওইখান থেকে বায়োপসি করতে হবে। দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের দেশে এখনও এফএনইসি করে, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ইজ নট কারেক্ট। এটা অনেক পুরানো, 50-40 বছর আগের কথা। এখন আমাদের এই যে কোর বায়োপসি করার পরে আসলো ইয়েস এটা হলো ওনার ক্যান্সার হলো, এবং ওখানে লিখে দেয় হুইচ টাইপ অফ ক্যান্সার। এখানে অনেক রকম ক্যান্সার আছে, কিন্তু মানে হিস্টোপ্যাথোলজিক্যালি অ্যাডেনোকার্সিনোমা আছে, স্কোমাস সেল কার্সিনোমা আছে, লার্জ সেল কার্সিনোমা আছে, এবং স্কোমাস সেল কার্সিনোমা আছে। যখন শনাক্ত হয়ে আসলো তখন আমরা বললাম যে ইয়েস আপনাকে আমরা এখন কী দেবো, ট্রিটমেন্ট দেবো। ট্রিটমেন্ট দিতে হলে প্রথম ধাপ আমার শেষ হয়ে গেল, ইনভেস্টিগেশন হয়ে গেল, ব্লাড রিপোর্টগুলো আসলো, তারপরে আমরা যাব কোথায়, ট্রিটমেন্ট বাংলাদেশে ভালো ভালো ওষুধ কোম্পানি আছে, ওয়ান অফ দ্য হেলথ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এবং তখন আমি বললাম যে আপনাকে এই চিকিৎসা দেবো। দুঃখের বিষয় হলো এখানে যে আমাদের পেশেন্ট আসে 90% ইজ অ্যাডভান্স কেস, মানে ছড়িয়ে গেছে। আমরা ছড়ানোটা বুঝি যে একটা আছে ডিস্টেন্স মেটাস্টাসিস, অর্থাৎ বনে চলে গেছে, অথবা এক লাংসে আছে আরেক লাংসে চলে গেছে, অথবা আপনার লিভারে চলে গেছে, অথবা ব্রেনে চলে গেছে। এটাকে আমরা বলি ডিস্টেন্স মেটাস্টাসিস হলেও আমরা তখন দেখি এটা স্টেজ 4, 1, 2, 3, 4। স্টেজ এবং চিকিৎসাগুলো নিয়ে একেবারে বিস্তারিত আপনার কাছে জানবো, তবে তার আগে আসলে প্রাথমিক দিকে উপসর্গ আপনি যেটা বলছিলেন যে আমাদের দেশে কিন্তু বেশিরভাগ রোগী দেখা যায় যে অনেকখানি ছড়িয়ে যাওয়ার পরে আসছে ডাক্তারের কাছে। একেবারে প্রাথমিক পর্যায়ে উপসর্গ কি কি থাকে, কখন তারা ডাক্তারের কাছে আসবে, এবং যখন এই স্টেজটা আসলে অ্যাডভান্স হতে থাকে গ্র্যাজুয়ালি উপসর্গগুলো কি কি হতে পারে, এই ব্যাপারে যদি একটু দর্শকদের কাছে। প্রথমেই আসবে কাশি, আসবে বুকের ব্যথা, আসবে কাশির সাথে রক্ত আসতে পারে, হেমোপ্টাইসিস হতে পারে। এগুলা নিয়ে আসলে আমরা তখন ওই যেগুলো করলাম স্টেজটা দেখলাম, স্টেজটা যদি 1 থাকে অথবা ইনসিটু একটা কথা আছে, মাত্র শুরু হয়েছে, সে ভালো হয়ে যাবে। তখন আমরা চিকিৎসাটা কি কি দিয়ে থাকি। কাশিটা আসলে কতদিন হলে ডাক্তারের কাছে আসার পরামর্শ দেন আপনারা? আমরা যখন তার কাশি চলতেছে 1 মাস 1.5 মাস, চলে আসা উচিত, কিন্তু সে দেখছে না আরেকটু দেখি, না আরেকটু দেখি, তখন হয় কি আমরা একটা সার্ভাইকেল বলি, লেফট অ্যান্ড রাইট, এখানে একটা পিণ্ড দেখা যাচ্ছে, একটা লিম্ফ নোড দেখা যাচ্ছে, যার মানে ওখান থেকে ওখানে ছড়িয়ে আসছে। কিন্তু তখন আইডিয়ালি তখন কি করি, আমি লাংসের থেকেও একটা বায়োপসি করতে হবে, ওইখান থেকেও একটা বায়োপসি করতে হবে, এবং আদার যদি দেখা যায় আদার লাংসে আছে সেখান থেকেও একটা বায়োপসি করতে হবে। কিন্তু আমাদের দেশে এত কিছু পয়সা, আমরা গরিব লোক সোজা কথা, হ্যাঁ, তারা এত করতে চায় না। স্যার আমার পয়সা নেই, আমার পয়সা নিয়ে আমি কোত্থেকে করব। তখন বাধ্য হয়ে আমাদের হাত বাঁধা থাকে, যেটা আসছে সেটার উপর দিয়ে থেকে। এবং অনেক পেশেন্ট আছে যে ধরেন 19 ইয়ার্স ওল্ড, ফিজিক্যালি ফিট, কিন্তু সে আমি কেমন নেবো না, কারণ কেমন এলে চলে যাবে, চুল পড়ে যাবে, আদার্স উপসর্গগুলো দেখা দেবে, সাইড এফেক্টগুলো দেখা দেবে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, ব্লাড কমে যেতে পারে, রক্তকণিকা কমে যেতে পারে, না আমি নেব না, আমাকে মুখে দেন, ওরালি দেন। তো ওরালি দিতে হলে আমাদের আরেকটা পরীক্ষা আছে, সেটা করতে হবে। সেটা করার পরে ওখানে লিখে দেয় ইয়েস তুমি এই ওষুধটা দিতে পারবা ওরাল। আর যদি লেখা না থাকে লিখে দেয় কিছুই দেওয়া যাবে না। অনেকে নাই, অনেকে নাই না। জি, আমরা চিকিৎসা নিয়ে আরো শুনবো বিস্তারিত, তবে উপসর্গের ব্যাপারে আরেকটা তথ্য যদি একটু দিতেন। কাশির সাথে কারো কারো ক্ষেত্রে রক্ত আসে, কারোর হয়তো রক্ত আসে না, কারোর হয়তো ব্যথা থাকে, কারোর হয়তো ব্যথা থাকে না। ওনাদের জন্য কি পরামর্শ, রক্ত আসুক বা না আসুক? অনেকে ভাবে যে শুধুই কাশি, এটার জন্য আমি কেন ডাক্তারের কাছে যাব? ওনারা ধরেই নেন যে যদি ব্যথা হয় অথবা রক্ত আসবে অথবা আরো বড় কোনো সমস্যা হলে আমি ডাক্তারের কাছে যাব। এই ব্যাপারটা যদি একটু দর্শকদেরকে জানাতেন, আসলে এই পর্যন্ত অপেক্ষা করাটা ঠিক কিনা? না, এই কোনো ক্রমেই উচিত না। কিন্তু ওই যে বললাম যে আমাদের দেশে দেখতে থাকে, দেখে কি হলো, আচ্ছা কি হলো, আচ্ছা কি হলো, যখন দেখে না আমার কাশি আর কমতেছে না, তখন আসে। কিন্তু 1 মাসের মধ্যেই আসলে আসা উচিত, 1 মাস 1.5 মাসের মধ্যে চলে আসা উচিত। জি, আরো শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটু বিরতি নিয়ে এসে। থ্যাংক ইউ। দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন ফার্স্ট এড। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। আজকে আমরা কথা বলছি ফুসফুস বা লাং ক্যান্সার নিয়ে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন সহযোগী অধ্যাপক ডক্টর ইসলাম উদ্দিন চৌধুরী। বিরতিতে যাবার আগে আপনি আমাদেরকে এরই মধ্যে লাং ক্যান্সারের কারণ বলেছেন, কি কি হচ্ছে, কি ঘটনা ঘটছে, উপসর্গগুলো সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলেছেন, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা লাগে শনাক্ত করার জন্য সে ব্যাপারেও আপনার কাছে শুনেছি। একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন, যেমন আপনি কোর বায়োপসির কথা বলেছেন, এফএনএসির কথা, এফএনএসি আসলে কতখানি যুক্তিযুক্ত, তার থেকে কোর বায়োপসি, এই পরীক্ষাগুলোর প্রসিডিওর সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন, তারপরে আমরা চিকিৎসাতে যাব। আসলে প্রসিডিউর ধরেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এফএনএসি অ্যান্ড কোর বায়োপসি? এফএনএসিটা হলো একটা চিকন নিডেল দিয়ে করা হয়, ওখানে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু কোর বায়োপসিটা হলো একটা মোটা নিডেল, ওখানে দিবে, নিয়ে আসবে টিস্যুগুলো নিয়ে আসবে, এই টিস্যু থেকে পরীক্ষা করলে বের হয়ে আসবে হোয়াট ইজ দ্য রেজাল্ট। উইদাউট হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আমরা ট্রিটমেন্ট দিতে পারি না। সন্দেহ করে দিলাম এটা হবে না। অনেক জায়গায়, আমি নাম বলবো না, যে টিবি হয়েছে, আচ্ছা টিবি দিতেছি, কিন্তু দেখা গেল তার সেটা টিবি না, একটা শ্যাডো পড়ে আছে, কিন্তু এখান থেকে কোর বায়োপসি করা ফাইন্ড আউট হয়ে গেল, তার ট্রিটমেন্টে চলে গেল। ইট ইজ আনফর্চুনেটলি আমাদের দেশে হচ্ছে। কিন্তু এবারে যদি আমাদেরকে একটু স্টেজিং, আপনি স্টেজের কথা এর আগেও বলেছেন, কয়টি স্টেজ হয় লাং ক্যান্সারের ক্ষেত্রে, এই ব্যাপারে যদি একটু দর্শকদের বলতেন। স্টেজ 4টা হয়, সব ক্যান্সারই 4টা, এখানেও 4টা। এখন আমি স্টেজ কীভাবে করব? আমি সিটি স্ক্যান করলাম, দ্য পেট সিটি স্ক্যান করলাম, তখন ওখানে লেখা থাকবে, লিখতে হবে আসলে, যে কত সেন্টিমিটার, মানে টিউমার সাইজ, TNM, টিউমার সাইজ কত। এন হইল মানে লিম্ফ নোড, কটা লিম্ফ নোড আসে। এম হলো মেটাস্টাসিস, ডিস্টেন্স মেটাস্টাসিস। এখন আমি যদি না পাই যে টি কত, আমি বের করতে পারলাম না। আনফর্চুনেটলি এটা বেশিরভাগ পাই। এন কত, 2টা লেখলো, কিছু লেখলো না। এম নাই, এটাতে আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি স্টেজ করতে পারছি না। কিন্তু আর স্টেজ করতে না পারলে অ্যাকচুয়ালি প্রপার ট্রিটমেন্টটা দেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তা আমার অনুরোধ থাকবে, যারা এটা করেন তারা যেন লিখে দেয় যে টি এত সেন্টিমিটার, মানে টিউমারের সাইজ এত, এন এত, এবং কোন কোন জায়গায় ইনভেট করছে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার আপনারা যে ক্যারিনা আছে, ইটা আছে, ওখানে আসতে স্টেজ অনেকগুলো চলে যাবে, অনেক হাই হয়ে যাবে, সেইভাবে আমি ট্রিটমেন্টটা দিতে পারি। ট্রিটমেন্টটা নির্ভর করতেছে খুবই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অ্যান্ড স্টেজ। যদি দেখি কিছুই পাই নেই, মানে হিস্টোপ্যাথোলজি তো আসতেই হবে, কিন্তু সিটি স্ক্যানে মানে এটা পাইনি, অথবা পেট স্ক্যানে পাইনি, তাহলে চিন্তা করি যে শেষ পর্যন্ত দিই আর কি, করার উপায় নাই আমাদের আর কিছু। কয়েকটা স্টেজের কথা, আপনি 4টা স্টেজের কথা আমাদেরকে বলেন, এবং চিকিৎসার বিভিন্ন ধরনের কথাও কিন্তু আপনি এর মধ্যে আমাদেরকে বলেছেন। অনেক ধরনের থেরাপি আছে। কোন স্টেজে গেলে আমরা আশা করতে পারি যে এই রোগী যদি সম্পূর্ণ ভালোভাবে চিকিৎসাগুলো পান, উনি সুস্থ হয়ে যাবেন? এই সুস্থ হয়ে যাওয়া বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি? আমরা কি বুঝাচ্ছি কিনা যে উনি লাইফে আর কখনোই ওনার লাং ক্যান্সার হবে না, নাকি আসলে আমরা বলবো যে 5 বছর বা 10 বছরের জন্য লাং ক্যান্সার হবে না, বা উনি ভালো থাকবেন? একটু বিস্তারিত যদি বলতেন যে কি এক্সপেকটেশন নিয়ে মানুষ আসলে চিকিৎসাটা করছে। রাইট, থ্যাংক ইউ। নোবডি ক্যান গিভ দ্য গ্যারান্টি, এটা আমাদের ক্যান্সারের বলতেই হবে। কিন্তু এই যে আমি বললাম টি ইন সিটু, ইনি ভালো হয়ে যাবে, তখন আমরা কি চিকিৎসা দেবো? আমাদের চিকিৎসা আছে সার্জারি, আমাদের চিকিৎসা কেমোথেরাপি, আমাদের ট্রিটমেন্ট আছে আপনার এটা কি বলবো, ইমিউনোথেরাপি। এখন যদি দেখি টিউমার অনেক ছোট হয়ে আছে, ছোট, একেবারেই ছোট, ইনসিটু অথবা স্টেজ 1, এক্ষেত্রে বলবো যে আপনি সার্জেন্টের কাছে যান এবং এটা সার্জারি করবে, ভালো হয়ে যাবে, আমি আশাবাদী। কিন্তু এই যে একই কথা বারবার বলা হচ্ছে, আসে এমন সময় যে না, অনেক ছড়িয়ে গেছে আর কি, এটাতে আমাদের হাতে কিছু করা থাকে না। আমরা দেই তখন কেমোথেরাপি, অ্যাজার ইমিউনোথেরাপি, যেটা লেটেস্ট আসছে আর কি, দিয়ে যতটুকু রাগ করতে পারি আর কি। যদি দেখি হ্যাঁ এটা সিঙ্ক হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সার্জারি করতে পারলে হবে, না হলে আমরা রেডিয়েশনে যাবই। দ্যাট ইজ আমাদের অপশনগুলো কী কী আছে: সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, অ্যান্ড টার্গেটেড থেরাপি অলসো, অ্যান্ড ইমিউনোথেরাপি। এই
থেকে আমাদের বেছে নিতে হবে আমরা কোনটা করব আর কি, ডিপেন্ড অন স্টেজ। স্টেজ 4 অনেক সময় দেখা যায় স্টেজ 4-এ ওনাকে আর ট্রিটমেন্ট দেওয়া যাবে না, অনেক সময় দেখা যায় দেওয়া যাবে, বলেই দেই যে অ্যাডভান্স কেস দিচ্ছে ভালো থাকার জন্য, ভালো হবেন না আপনি, ভালো করতে হলে আগে আসলে ভালো হতো। এখন তাহলে কি করব? আপনার পেইন হচ্ছে, ওনার পেইন ম্যানেজমেন্ট দেব, নিউট্রিশনের অভাব নিউট্রিশন ম্যানেজমেন্ট দেব, বিকজ ওনাকে দিয়ে কিছু হবে না, আমি আর দিলে লাভ হবে না, আমার এটাও দেখতে হবে। কিন্তু নট অনলি ফাইন্যান্সিয়াল, অলসো তার বডি, শেষ পর্যন্ত এটাই করতে এবং করব। যে স্টেজগুলোতে আপনি বলছেন যে আসলে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং উনি যদি ঠিকমতো চিকিৎসাগুলো নেন, এই চিকিৎসার খরচের ব্যাপারে যদি একটা ধারণা দিতেন আমাদের দেশের প্রেক্ষাপটে কী ধরনের খরচ হতে পারে? Important. Our country is poor. প্লেন থেকে নামলে বোঝা যায় কতটুকু পুয়ার আমরা, প্রচুর খরচ আসলে। আমি একটা উদাহরণ দেব, অ্যাডেনোকার্সিনোমা আসছে মনে করেন, প্যাথোলজিতে অ্যাডেনোকার্সিনোমায় স্পেসিফিক একটা ট্রিটমেন্ট আছে, 30 থেকে 40,000 পার সাইকেল, 6টা সাইকেল তার নিতেই হবে। দেন যদি দেখে কমে গেছে তাহলে রেডিয়েশন অ্যান্ড অলসো মেনটেনেন্স ডোজ দিয়ে থাকি, ও তখন দিতাম 2টো কেমো, এখন দেবো 1টা কেমো। কজনে নিতে পারবে বলেন? তারপরে গ্যারান্টি চাই, গ্যারান্টি তো দিতে পারবো না। আমরা গ্যারান্টি দিব যখন দেখি যে 3 বছর পার হয়ে গেছে, আরও 2 বছর পার হলে বলবো আপনি ক্যান্সার মুক্ত, আপনার কোনো চিন্তা করতে হবে না। আমাদের দেশে ইজ লাং ক্যান্সার ইজ সেকেন্ড মর্টালিটি, ওয়ার্ল্ডে ফার্স্ট। এখনও আমাদের দেশে ফার্স্ট কারা? ব্রেস্ট ক্যান্সার। তাদের মর্টালিটি খুব বেশি আসে আমাদের এখানে, এবং তারা আসে এটা হলো প্রিমেনোপজ, নট পোস্ট মেনোপজ। সো আমাদের দেশেও আছে, ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট ব্যয়বহুল। অন্য যেমন ধরেন স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, এগুলোতে আমাদের কম আসে, 15,000 16,000 পার সাইকেল। তবে এটুক বলতে পারি যে আমি দেশে আছি 16 বছর ধরে, এ পর্যন্ত কোনো পেশেন্ট আমার ট্রিটমেন্ট ছাড়া যায়নি। যেভাবেই হোক আমি ম্যানেজ করি। আমাদের হসপিটাল একটা আমাদের আছে, জাকাত ফান্ড আছে, জাকাত দিয়ে থাকি। তারপরে হসপিটাল ফ্রি করে দিই যতটুকু পারি, শুধু কেমো তা দিতে হবে। অ্যান্ড এখন ধরেন একজন হিন্দু অথবা খ্রিস্টান আসছে, সে তো আর আমরা জাকাত দিতে পারি না, মানে ধর্ম অনুযায়ী, কিন্তু ওখান থেকে আমি ম্যানেজ করি, যে হোক আমার পকেট থেকে হোক, যেখান থেকে হোক, যেভাবেই হোক, ওই যে ওনারা আছেন ওনাদের থেকে হোক, দিয়ে যে আপনার একটু দাম কমিয়ে দেন, আমি দিচ্ছি। কারণ যেহেতু মানুষ যেই ধর্মই হোক না কেন, এখানে আমি আই এম নট রেসিস্ট, আমার দিতেই হবে, তাকে ভালো করতেই হবে, আমার চেষ্টা যতটুকু আছে আমি করে যাব। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এই যে ফুসফুসের ক্যান্সার নিয়ে এবং তার চিকিৎসা বিষয়ে এতগুলো তথ্য আমাদের দর্শকদেরকে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে আপনারা দেখছিলেন ফার্স্ট এড। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।